আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো Oppo A57 4G স্মার্টফোনটি নিয়ে। ফোনটি কিন্তু গতকালকে লঞ্চ হয়ে গিয়েছে বাংলাদেশ বাজারে এবং এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 17,990 টাকা। তো 17,990 টাকায় Oppo A57 এই স্মার্টফোনটি আমাদেরকে কী ফিচার দিচ্ছে, ফোনটি আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে, বা এর থেকে বেটার কোনো অপশন আছে কিনা সেই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এবং একই সঙ্গে Oppo A57 এই স্মার্টফোনটির সকল স্পেসিফিকেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তার আগে যারা কিনা এখনও ইমরান টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো ফার্স্ট অফ অল আমরা যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটির ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। আর Oppo সবসময় কিন্তু ডিজাইনে কোনো কম্প্রোমাইজ করে না, তাদের ডিজাইনটা সবসময় কিন্তু একটু বেটার ডিজাইন হয়ে থাকে। ফোনটি তৈরি করার ক্ষেত্রে এখানে ব্যাক সাইড এবং এর বডি ফ্রেম সম্পূর্ণটা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এবং এই স্মার্টফোনটি যদি আপনারা ফ্রন্টের দিকে লক্ষ্য করেন, ফোনটিতে আপনারা ইউ শেপের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর ব্যাক সাইডে আপনারা ডুয়েল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। আর এই স্মার্টফোনটিতে কিন্তু আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাচ্ছেন আর এখানে কিন্তু স্টুডিও স্পিকার ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটির ক্ষেত্রে। আর এই স্মার্টফোনটি কিন্তু অনেকটাই সুন্দর একটা ডিজাইন তৈরি করা হয়েছে এবং ফোনটির থিকনেসটাও কিন্তু মোটামুটি কম রাখার চেষ্টা করেছে। এখানে 8 মিলিমিটার থিকনেস রাখা হয়েছে এই স্মার্টফোনটিতে। তো ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আপনাদের তেমন কোনো কমপ্লেন থাকবে না এই স্মার্টফোনটির ক্ষেত্রে। তো দেন এরপর যদি আমরা এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.56 ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে এবং এই ডিসপ্লের সঙ্গে কিন্তু আপনারা 60 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। আসলে 60 হার্জকে আমরা ফাস্ট রিফ্রেশ রেট বলতে পারি না, এটা হচ্ছে রেগুলার রিফ্রেশ রেট বলা যায়। আর এই ডিসপ্লে রেজুলেশন খুবই কম, যেহেতু HD+ ডিসপ্লে সেহেতু আপনারা বুঝতেই পারতেছেন। আর এখানে পিক্সেল ডেন্সিটি ব্যবহার করা হয়েছে মাত্র 269 PPI ডেন্সিটি। তো 269 PPI ডেন্সিটি আসলে খুব বেটার কিছু আমি বলবো না, একদমই অ্যাভারেজ একটা ডিসপ্লে। আর এর অ্যাসপেক্ট রেশিও 20:9 রেশিও। তো ওভারঅল যদি আমি ডিসপ্লে নিয়ে ক্যালকুলেশন করি তাহলে এই বাজেট রেঞ্জের মধ্যে আমার কাছে মনে হয় একদমই খারাপ একটা ডিসপ্লে এখানে দিয়েছে Oppo। তাদের ডিসপ্লে নিয়ে অবশ্যই কাজ করা উচিত ছিল, কারণ 12 থেকে 13,000 টাকা বা 14,000 টাকার মধ্যে আমরা যে স্মার্টফোনগুলো দেখতে পাই সেখানেও কিন্তু আমরা এই সেম স্পেসিফিকেশনের ডিসপ্লেগুলো দেখতে পাই। তো আমি এখানে বলবো ডিসপ্লেটা একদমই অ্যাভারেজ একটা ডিসপ্লে দিয়েছে Oppo। দেন এরপরে যদি আমরা এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, সেক্ষেত্রে এই স্মার্টফোনটিতে আপনারা অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন Android 12 এর সঙ্গে এবং এখানে UI ব্যবহার করা হয়েছে ColorOS 12.1, যেটি খুব স্মুথ একটা ফিল দিবে আপনাদেরকে। আর এখানে চিপসেট ব্যবহার করা হয়েছে MediaTek Helio G35, এটি 12 ন্যানোমিটার উপরে বেস করে তৈরি করা। তো MediaTek Helio G35 এই চিপসেট দিয়ে আপনারা যে কোনো গেম ডিফল্ট সেটিংসে মোটামুটি খেলতে পারবেন, তবে হাই সেটিংসে রেখে কোনো গেম আপনারা প্লে করতে পারবেন না, বা হাই গ্রাফিক্সে যে গেমগুলো আছে সেই গেমগুলো কিন্তু আপনারা খুব একটা ভালো প্লে করতে পারবেন না এই স্মার্টফোনটির মাধ্যমে। মোটামুটি বলা যায় আপনারা অ্যাভারেজ যদি ইউজ করে থাকেন, মোটামুটি শখের বশত একটু একটা গেম খেলে থাকেন, সেক্ষেত্রে আপনারা এই স্মার্টফোনটি চুজ করতে পারেন। আর এখানে এই স্মার্টফোনটির CPU ব্যবহার করা হয়েছে অক্টোকরের একটি CPU, যেখান থেকে আপনার সর্বোচ্চ 2.3 GHz ক্লক স্পিড পাবেন। আর এখানে জিপিওর জন্য ব্যবহার করা হয়েছে PowerVR G8320, যেটি মোটামুটি ভালো একটা গ্রাফিক্স আপনাদেরকে দিয়ে সহযোগিতা করবে। আসলে যদি ডিসপ্লেটাই ভালো না হয় সেক্ষেত্রে আপনি জিপিইউ ভালো দিয়ে আপনি গ্রাফিক্স ভালো করে কি করবেন, তেমন কোনো একটা প্রফিট আপনার হবে না। তো আমার কাছে মনে হয় এখানে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে এটি খুবই বাজে একটা কাজ করেছে। তো আমরা কিন্তু বর্তমান সময়ে মার্কেটে যদি খেয়াল করি 18,000 টাকার মধ্যে কিন্তু আমরা ইনফিনিক্সের অনেক ভালোগুলো স্মার্টফোন পেয়ে যাচ্ছি, যেখানে ভালো প্রসেসর ব্যবহার করা হয়েছে, ফুল HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়া কিছু ফোনে কিন্তু আমরা দেখতে পাই যে অ্যামোলেড ডিসপ্লেকেও কিন্তু ব্যবহার করেছে। যদিও বর্তমান বাজারে একটু ঊর্ধ্বগতি হয়েছে, তারপরও আমি বলবো এই স্মার্টফোনটি যারা কিনা গেমিংকে টার্গেট করে দিতে চান তাদের জন্য একদমই বাজে একটা স্মার্টফোন হতে যাচ্ছে। স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন 3 GB র্যামের সঙ্গে এবং এখানে কিন্তু আপনারা ভার্চুয়ালভাবে আরও 3 GB র্যাম বৃদ্ধি করে ইউজ করতে পারবেন। এবং এই স্মার্টফোনটিতে স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে eMMC 5.1। তো eMMC 5.1 এই ব্যাপারটা কিন্তু কখনোই একটা ভালো ব্যাপার নয়, এখানে অবশ্যই UFS 2.2 সর্বনিম্ন দিলে পারে একটু ভালো হতো। তো ওভারঅল যদি বলতে হয় তাহলে পারফরমেন্স সেকশন নিয়েও আমি সন্তুষ্ট নয়, এর থেকে ভালো অপশনগুলো আমরা বাজারে দেখতে পাই, যেমন ইনফিনিক্স হট 11 এজ অথবা ইনফিনিক্স নোট 12, যেটি রিসেন্টলি আসবে বলে আমরা জানতে পেরেছি। তো সেই ফোনগুলো কিন্তু এখান থেকে বেশ ভালো একটা ফিচার আমাদেরকে দিচ্ছে। দেন এরপর যদি আমরা ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি তাহলে বলতেই হয় যে Oppo সবসময় তাদের ক্যামেরা সেটআপটা কিন্তু একটু ভালো রাখার চেষ্টা করে। তারা ডিভাইস দিয়ে না পারলেও তারা কিন্তু সফটওয়্যার অপটিমাইজ করে তাদের ক্যামেরার ফিডব্যাকটা ভালো দেওয়ার চেষ্টা করে। তো এখানে ব্যাক সাইডে দুইটা ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে,
যেখানে মেন ক্যামেরা থাকবে 13 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তো এই ডুয়েল ক্যামেরা দিয়ে আপনারা মেন ক্যামেরা সেন্সরটা দিয়ে মোটামুটি ভালো ফটোশ্যুট করতে পারবেন, যার শার্পনেস, ডিটেলস, অ্যাজডিরেকশনটা মোটামুটি ভালো ছিল। তবে মেন সাবজেক্টকে ফোকাস করলে সাইডটা আসলে একদমই অ্যাভারেজ হয়ে যায়। তো মোটামুটি বলা যায় আপনারা একটা ভালো পারফরমেন্সে ফটোগুলো শ্যুট করতে পারবেন এই স্মার্টফোনটি দিয়ে। ফোনটির ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 1080p 30fps আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর ফোনটির সেলফি ক্যামেরাতে আপনারা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখান থেকেও আপনারা খুব ভালো ফটোগুলো শ্যুট করতে পারবেন এই স্মার্টফোনটির মাধ্যমে। ফোনটি যদি আমরা কানেক্টিভিটির কথা বলি, এখানে ওয়াইফাই, ব্লুটুথ, NFC-টা পাবেন না, USB Type-C-টা পাবেন। এছাড়া রেডিওটাও কিন্তু থাকার সম্ভাবনা খুবই কম। আর সেন্সরের কথা বলতে গেলে এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন, GPS সেন্সরটাও পাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা প্রক্সিমেটলি এবং অ্যাক্সিলোমোটো সেন্সরটাও থাকছে এই স্মার্টফোনটিতে। ফোনটি যদি আমরা ব্যাটারি সেকশন থেকে লক্ষ্য করি, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য এখানে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট ব্যবহার করা হয়েছে। এটি অবশ্যই একটা ভালো বিষয় যে এখানে 33 ওয়াটের চার্জার ব্যবহার করেছে। তো 33 ওয়াটের চার্জার দিয়ে আপনারা মাত্র 1 ঘন্টা 10 মিনিট থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে ফোনটিকে 100% চার্জ করে নিতে পারবেন। আর ব্যাটারি ব্যাকআপের জন্য আপনি মোটামুটি একদিনের একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। তো এখন কথা হচ্ছে সমস্ত স্পেসিফিকেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন ফোনটি আপনাদের জন্য কেমন হবে এবং ফোনটি নেওয়া উচিত হবে কিনা, তো আমি আপনাদেরকে এক কথায় বলবো, যদি আপনি 17,000 টাকা বা 18,000 টাকার মধ্যে একটা স্মার্টফোন কিনেন, সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন স্মার্টফোনের ডিসপ্লেটা কেমন, স্মার্টফোনটা আমাদেরকে কেমন পারফরমেন্স দেবে, ক্যামেরাটা কেমন পারফরমেন্স দেবে। তো এখানে তিনটা বিষয় নিয়ে আমি খুবই কনফিউজড, কারণ দেখেন একটা ডিসপ্লে যেখানে HD+ ডিসপ্লে, রিফ্রেশ রেট মাত্র 60 হার্জ এবং একটা স্মার্টফোনের যেখানে সবথেকে পাওয়ারফুল বিষয় হচ্ছে প্রসেসর, সেখানে কিন্তু তারা মিডিয়াটেক হেলিও G35 দিয়েছে। তো এটা আসলে আমার কাছে খুবই একটা এক্সপেক্টেড ছিল না। এর থেকে যদি আপনারা ইনফিনিক্সের যে কোনো ফোন দেখেন, সেক্ষেত্রে এটা অবশ্যই অনেকটা বেটার একটা স্মার্টফোন হবে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, যারা কিনা 17-18,000 টাকা একটা স্মার্টফোন কিনতে চান, তারা ইনফিনিক্সের ফোনগুলো দেখতে পারেন। ইনফিনিক্স হট 11s অথবা ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোন আপনারা দেখতে পারেন, সেক্ষেত্রে আপনারা অনেক ভালো কিছু পাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও এবং আপনাদের কি মতামত এই ভিডিওটা নিয়ে বা এই স্মার্টফোনটি নিয়ে, সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।